কার গায়ে লেগে তোর? ঠিক আছে, আজকে আমরা আরেকটা কবিতা স্টার্ট করব। আরেকটা কি, একটাই কবিতা তো শুরু করলাম। কবিতার আমাদের দ্য গার্ডেন পার্টি শেষ, তাই তো? গার্ডেন পার্টি থেকে যা যা কোশ্চেন অ্যান্সার লেখানো দরকার সেগুলো লিখিয়ে দিয়েছি। যদি কোনো কিছুর প্রয়োজন হয় তোমরা কিন্তু মিনিমাম 2টো পেজ ফাঁকা রাখবে। 2টো মানে লিটারালি 2টো পৃষ্ঠা, মানে এপিট ওপিট নিয়ে 4 পেজ, ঠিক আছে, ফাঁকা রাখবে নোটসের জন্য। আর কবিতার জন্য আমরা 2টো দিন সময় নেব। আমরা একটু আগেই হিসাব করে দেখছিলাম, আমাদের কাছে এখনো 5 মাস সময় আছে। তারপরেও আমরা চেষ্টা করব 16 থেকে 20 দিনের মধ্যে সিলেবাস কমপ্লিট করা। বিশেষ করে গল্প, কবিতা, নাটক, মানে শর্ট স্টোরি। তোমাদের কিন্তু নাটক নেই, ঠিক? এবার প্রত্যেকে একটু মন দিয়ে শুনবে। আজকে সব থেকে ভালো একটা কবিতা, তো তোমরা মানে আজকের কবিতা তোমাদের মনে দাগ কেটে যাবে। এত সুন্দর একটি কবিতা, এবং তোমরা বুঝতে পারবে যে পুরুষ কত ভয়ঙ্কর, পুরুষরা কি পরিমাণে ভয়ঙ্কর হতে পারে তোমরা জানবে আজকে। তাই ভালোবাসার আগে 10 বার ভাববে যে তুমি কাকে ভালোবাসছো। তুমি কোনো মানুষকে ভালোবাসছো না হুশ নেই এমন কাউকে ভালোবাসছো, এই পয়েন্টটা আজকে বুঝবে। যে কবিতা আমরা পড়বো সেই কবিতার নাম মাই লাস্ট ডাচেস। আচ্ছা, তোমাদের প্রশ্ন আসতে পারে যে ডাচেস মানে কি? আমরা এই কবিতা সম্পর্কে জানবো। আমরা জানবো আগে যিনি কষ্ট করে এই কবিতাটি লিখেছেন তার নাম রবার্ট ব্রাউনিং। দেখো, তার জন্ম দেওয়া রয়েছে 1812 সালে, তার মৃত্যু 1889 সাল। তাহলে এটা তোমরা বইতেই পাচ্ছ। অতিরঞ্জিত কিছু জানার চেষ্টা করবে না। তবে আচ্ছা, কি বার? সকালবেলায় স্টার্ট হয়ে গেছে এরা। তাহলে কি বললাম, অতিরিক্ত কোনো ইনফরমেশন জানার চক্করে মেন জায়গাটা যেন তোমরা গুলিয়ে না ফেলো, সেটা কিন্তু আমি চেষ্টা করব। আগে রবার্ট ব্রাউনিং সম্পর্কে যে জিনিসগুলো জানলে তোমাদের মনে থাকবে সেটা জেনে নিই। 1 নাম্বার, রবার্ট ব্রাউনিং কখনো স্কুলে যায়নি। তিনি পড়াশুনো করতেন টিউটর বা প্রাইভেট টিউটরের আন্ডারে। এইরকম একজন ব্যক্তি ছিলেন আমাদেরই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, বর্তমানে কি তাই হয় না? স্কুলের পড়াশুনোকে কজন ভরসা করে? যদি প্রাইভেট টিউটর বা প্রাইভেট টিচার না থাকতো ঠিকঠাক কি পড়াশুনো হতো? কিন্তু আমরাই সমাজে সব থেকে বেশি উপেক্ষিত। তিনি, তাহলে আমরা বলতেই পারি, পজ করতো। তাহলে কি বললাম আমরা? ভীষণ ভালো লাগার মতন একটা কবিতা। তো রবার্ট ব্রাউনিং সম্পর্কে জানার মতন মানে যে জিনিসগুলো জানলে তোমাদের মনে থাকবে সেটা হচ্ছে হি ওয়াজ টট বাই প্রাইভেট টিউটর। এই কথাটা মনে থাকার মতন, কিন্তু বিশ্বাস করো এটা কোনো কাজে আসবে না। 2 নাম্বার, তিনি কিন্তু 15টা ল্যাঙ্গুয়েজ জানতেন। আমরা স্কুলে পড়ে স্যারের কাছে পড়তে গিয়েও বাংলা ইংরেজি দুটোই ভালো করে জানি না, তিনি 15টা ভাষা জানতেন। হি নিউ 15 ল্যাঙ্গুয়েজেস। তিনি 15টা ভাষা জানতেন। এবং আমাদের সবার আগে আগে বাবা মার নাম জানার থেকেও বেশি মনে পড়ে তার বউকে ছিল, জানতে ভাল লাগে। অবশ্যই বলবো তার বউ ছিলেন এলিজাবেথ। এলিজাবেথ এলিজাবেথ ব্যারেল। এ মা, ব্যারেল না, ব্যারেট। এলিজাবেথ ব্যারেট তার স্ত্রী। এবং তাদের মধ্যে প্রচন্ড ভালোবাসা ছিল, কম্প্যাশন এবং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, যেটা বর্তমানে খুঁজে পাওয়া যায় না। এবং এই রবার্ট ব্রাউনিং, তিনি দেখো, যেমন বাংলায় ইতিহাসের অনেকগুলো যুগ আছে, আদিম যুগ, নব্যপ্রস্তর যুগ। ইংরেজি সাহিত্যে ভিক্টোরিয়ান এজ, রোমান্টিক এজ, জেকোবিয়ান পিরিয়ড, এইরকম এজ আছে।
তা তিনি সাধারণত ভিক্টোরিয়ান এজের একজন কবি। তাহলে এই ইনফরমেশন গুলো নিশ্চয়ই খুব কঠিন নয়, আমাদের মনে থাকবে। এবং এবার রবার্ট ব্রাউনিং সম্পর্কে আমরা জানলাম, এবার তো জানবো আমরা এই কবিতাটা সম্পর্কে। আচ্ছা বলো তো, ওই মাই লাস্ট ডাচেস, তাহলে আমার প্রথম প্রশ্ন, এই মাইটা কে? মানে আমার মানে কে বলতে চাইছে? কবির না, এটা তিনি বলতে চাইছেন যে যার শেষ। এই ডাচেস মানে কি? এই ডাচেস মানে ডিউকের স্ত্রী। ডিউক মানে রাজা, এই রাজার স্ত্রীকে বলা হয় ডাচেস। মানে কিং, তার স্ত্রীকে বলা হয় কুইন, তেমনি ডিউকের স্ত্রীকে বলা হয় ডাচেস। আমরা কেটিএম বাইক চালাই না, ডিউক ডিউক যে চালায় সে বেটাও জানে না যে ডিউক মানে সম্রাট, ডিউক মানে ছাপড়ি নয়, ডিউক মানে সম্রাট। তাহলে ডিউকের বা তোমার যে মানে ডিউকের স্ত্রীকে বলা হয় ডাচেস। আর লাস্ট মানে শেষ, আমার শেষ, তার মানে কি এর আগেও আরো বউ ছিল? ও বাবা, তাহলে এখানে মাইটা কে, এই ডাচেসটা কে? এই মাই হলো, দেখো নিচে লেখা রয়েছে ফেরারা, দেখো লেখা আছে না, ডিউক অফ ফেরারা। এই মাইটা হলো ডিউক অফ ফেরারা, অর্থাৎ ফেরারা রাজ্যের রাজা। ফেরারা কিন্তু কারো নাম নয়। তাহলে ফেরারা রাজ্যের রাজার নাম কি? তার নাম আলফানজো। তার নাম কি? আলফানজো। আর এই ডিউক অফ ফেরারার নাম আলফানজো, তার স্ত্রী তার নাম লুক্রেজিয়া। লুক্রেজিয়া, কিরম ক্রিমি ক্রিমি নাম আর কি, লুক্রেজিয়া। তার মানে এখানে ডাচেসের পরিচয় বাবুরা পেলাম। খুব মন দিয়ে শোনো, আজকের পরে কবিতাটি পড়বার পর তুমি অন্য 10 জনকে বোঝাতে পারবে। এবং এই কবিতার বাংলা মানে আমি আজকেই প্রোভাইড করব, নো ম্যাটার হোয়াট। এত দারুণ করে কবিতাটা বোঝানো হবে, তোমাদের একটা জায়গায় বাঁধবে না এবং ভালো লাগার মতো। তাহলে এখানে মাই মানে কে বললাম? ডিউক অফ ফেরারা, তার নাম আলফানজো, আর এই ডাচেসটাকে লুক্রেজিয়া। এই তিনি বলছেন আমার শেষ রানী। এবং এইটা কিন্তু এইটা একটা ড্রামাটিক মোনোলগ। কি বললাম? ড্রামাটিক মোনোলগ। এবার প্রশ্ন আসতে পারে, আচ্ছা স্যার ড্রামাটিক মোনোলগ মানে কি? ভীষণ সহজ জিনিস। ড্রামাটিক মোনোলগ মানে স্বগত একটা জিনিস। মানে বিষয়টা এরকমই যে ড্রামা মানে কি? নাটক। তাহলে নাটকে কি থাকে? বক্তব্য থাকে। যে বক্তব্যে শোনবার জন্য অডিয়েন্স আছে। অডিয়েন্স কি কোনো কথা বলতে পারবে? না। আর এখানে ড্রামাটিক মোনোলগ মানে একজন ব্যক্তি নাটকটির বা একজন ব্যক্তি কথা বলবেন, শুনবেন যে কোনো একজন, তিনি কোনো কথা বলবেন না। বুঝতে পেরেছি? আমি বলছি, তোমরা শুনছো। সো ইট ইজ এ ড্রামাটিক মোনোলগ। এখানে কিন্তু 28টা রাইমিং কাপলেট রয়েছে। কটা আছে? 28টা রাইমিং কাপলেট আছে। রাইমিং কাপলেট মানে কি? তাহলে দুটো লাইন করে, তাহলে 28 দুগুণী কত হলো? টোটাল 56টা লাইন রয়েছে। এইটা কিন্তু একটা যে রাইমিং স্কিম মেইনটেইন করে চলছে, সেটা হচ্ছে এ এ বি বি। তোমরা লক্ষ্য করে দেখো, কবিতার দিকে তাকালেই বুঝতে পারবে। ওয়াল তার সঙ্গে কল মিলছে, হ্যান্ডস তার সঙ্গে স্ট্যান্ডস মিলছে, সেইড তার সঙ্গে রিড, কাউন্টিনেন্স গ্লেন্স বাই আই, দেখেছো মিলছে। তো রাইমিং স্কিমটা কিন্তু এ এ বি বি, ঠিক? তাহলে আমরা কবিতা, এবার এই কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে সেটা নিশ্চয় জানবে। এই কবিতার আসল নাম কি জানো? ইটালি। এই কবিতাটির আসল নাম কি? ইটালি। এই কবিতা নেওয়া হয়েছে ড্রামাটিক মোনোলগ থেকে। কোথা থেকে নেওয়া হয়েছে? দেখো, ড্রামাটিক মোনোলগে একটি চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে বেলস অ্যান্ড পমিগ্রেনেট। বেলস অ্যান্ড পমিগ্রেনেট।
বেলস অ্যান্ড প্রমিগ্রেনেট নামক গ্রন্থ, মানে এই ড্রামাটিক মনোলগের মধ্যে একটা অধ্যায়, সেখান থেকেই কবিতাটি নেওয়া। এবং এই কবিতাটির আসল নাম কি? ইটালি। এই কবিতাটি লেখা হয় 1842 সালে, এবং এই কবিতাটি পাবলিশও কিন্তু হয় 1842 সালে। এই এতটুকু তোমরা জানবে, খুব বেশি কি জানবার প্রয়োজন হলো? খুব বেশি জানতে হলো না তো। প্রথম কি জানলে, যিনি লিখেছেন কষ্ট করে, তিনি কিন্তু প্রাইভেট টিউটরের আন্ডারেই পড়তেন এবং তিনি 15টা ভাষা জানতেন। তার স্ত্রী কে? তিনি কোন সময়ের কবি? ওকে, আচ্ছা। তারপরে জানলেন, তোমরা জানলে যে মাই লাস্ট ডাচেস, এখানে মাই মানে কে, ডাচেস মানে কে, এবং এটা কি ধরনের কবিতা, কোথা থেকে নেওয়া, কতগুলো কাপলেট, কতগুলো লাইন, এই তো কি রাইমিং স্কিমে লেখা, এইটাই বলা রয়েছে। হেলান দেবে না, একদমই হেলান দেবে না। আচ্ছা, এবার আমরা কবিতায় চলে যাই। এই কবিতার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। আমরা জানবো রাজারা কি পরিমাণে স্বৈরাচারী হতে পারে, রাজারা কি পরিমাণে অত্যাচারী হতে পারে। তাদের যে রানী একটা দুটো না তো অনেকগুলো, এবং রানী বা মেয়েদেরকে তারা অ্যাজ আ পণ্য মনে করত, তাদের পজেশন মনে করত, যে তুমি শুধু আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, এরকম। যদি ওই রানী অন্যের দিকে হেসে কথা বলতো, তাহলে তার মৃত্যু অবধারিত। হয়তো রানীমাকে কেউ জিজ্ঞাসা করলো, রাজমাতা শিবগামী ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, পরের দিন নেই। কারণ তুমি তাকাবেও আমার দিকে, দাঁত বের করবেও আমার দিকে তাকিয়ে, তোমার দাঁত কেবল আমিই দেখব, বাকি কেউ তোমার দাঁত দেখতে পারবে না। কেন দেখবে? এগুলো অনেকে বলতে পারে এটা এক্সট্রা পজিটিভনেস, আমাকে ভালোবাসেই বলে সে আমাকে এরকম করে না। সে তোমায় ভালোবাসলে তোমার স্বাধীনতাকেও সে ভালোবাসবে, সে তোমায় ভালোবাসলে তোমার পছন্দ অপছন্দকেও গুরুত্ব দেবে। এবং সবার আগে কাউকে ভালোবাসতে হলে তাকে বিশ্বাসটা সবার আগে করতে হবে। আর সেই ব্যক্তি তোমাকে সব থেকে বেশি অবিশ্বাস করবে যে নিজে ভেতরে ভেতরে কোথাও না কোথাও ভালো না। এবার একটু আসি কবিতায়, দেখি কি বলে, দেখা যাক। That's my last duchess painted on the wall, looking as if she were alive. I call that piece a wonder now. Fra Pandolf's hands worked busily a day, and there she stands. Will it please you sit and look at her? কিছু মানে বুঝলে? এবার আমি বুঝিয়ে দিই, প্রত্যেকটা জায়গা জলের মতন স্পষ্ট হবে। ইটস মাই চ্যালেঞ্জ। দেখো, প্রথমেই বলেছি ড্রামাটিক মোনোলগ, অর্থাৎ তিনি কিছু একটা বক্তব্য রাখছেন, কেউ শুনছে। তাহলে তার বক্তব্য কে শুনছে? প্রশ্ন আসছে মনে। আসলে যে বক্তব্য শুনছে সে হচ্ছে অ্যান এনভয় অফ দ্য কাউন্ট। এবার এনভয় মানে দূত, কাউন্ট মানে জমিদার। একটা জমিদারের দূত এসছে। তাহলে দূত কি করতে এসছে? দূত মানে কি? মেসেঞ্জার। দূত মানে কিন্তু অ্যাম্বাসেডর। জানো, আমরা আগেকার গাড়ি দেখেছিলাম, সাদা গাড়িগুলোকে অ্যাম্বাসেডর বলা হয়। অ্যাম্বাসেডর বানান জানা আছে? জানা থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, তোমরাও জেনে এসো। অ্যাম্বাসেডর আমি বলবো ভিডিও শেষে। তাই আমরা তো অ্যাম্বাসেডর অ্যাম্বাসেডর বলি, কিন্তু বানান কতজনে জানি? সেই দূত কেন দাঁড়িয়েছে জানো? ওই জমিদারের মেয়েকে রাজার সঙ্গে বিয়ে দেবার প্রস্তাব নিয়ে এসছেন তিনি। আর রাজা তার জাস্ট সদ্য মৃত স্ত্রীর কাহিনী বলছে। কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি, কি অমানবিক পরিস্থিতি। তিনি নিজের হাতে তার স্ত্রীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবে। কেন করবে আমরা সবটাই জানবো আজকে। বলছে দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল। বলছে এই যে আমার শেষ পত্নী বা স্ত্রীর ছবি দেয়ালে আঁকা। লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ। আরে দেখো, দেখে মনে হচ্ছে না পুরো জ্যান্ত।
এত ভাইব্রেন্ট ছবিটা, লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ। আচ্ছা, শি ওয়ার অ্যালাইভ এই বাক্যটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট, কারণ শি এর পরে ওয়ার বসতে পারে না বাবু, কারণ শি ওয়াজ হতে পারে। তাহলে শি ওয়ার হওয়া মানে এখানে সাবজাংটিভ মুড ইউজ করেছে। আমরা বলি না, একটা ছেলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য ভাবছে, যদি আমি পাখি হতাম তাহলে আমি তোমার বাড়ি উড়ে গিয়ে তোমার বাবারটাকে হেগে আসতাম। তাহলে তখন ইংরেজি হবে ইফ আই ওয়ার আ বার্ড, ইফ আই ওয়ার আ বার্ড আই উইল ডু পটি অন ইউর ফাদার্স হেড। যদি আমি পাখি হতাম, তাহলে পাখি তো হবা না, আর ছবিটা তো জ্যান্ত লাগছে না, জাস্ট ভাবনায়, কল্পনায়, ইমাজিনেশনে। তাই বলছে লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ, দেখে মনে হচ্ছে কি জ্যান্ত, বলো। আই কল দ্যাট পিস, এই ছবিটাকে আমি বলি আ ওয়ান্ডার নাও, একটা আশ্চর্য আবিষ্কার বর্তমানে। কোথাও তিনটে লাইনে অসুবিধা আছে বন্ধুরা? আমি এর বাংলা মানে তোমাদেরকে প্রোভাইড করব সহজবোধ্য, যা কোনো সহায়িকা বইতে তোমরা পাবে না। ফ্রা প্যান্ডলফস হ্যান্ডস ওয়ার্কড বিজিলি আ ডে, এই ছবিটা কে এঁকেছে? যিনি এঁকেছেন তিনি একজন বিখ্যাত চিত্রশিল্পী, তার নাম ফ্রা প্যান্ডলফস। তার হাত, নিশ্চয়ই তিনি হাত দিয়ে আঁকবেন, অন্য কিছু দিয়ে আঁকা অসম্ভব। তা বলছে ফ্রা প্যান্ডলফস হ্যান্ড ওয়ার্কড বিজিলি আ ডে, মানে কোনো ব্যস্ততম একটা দিনে তিনি ছবিটা তাড়াতাড়ি করে এঁকেছেন, তাই এত সুন্দর হয়েছে। মানে রাজা তো আপন জিনিস নিয়ে, নিজের জিনিস নিয়ে অত্যন্ত অহংকারী। সেরা ছবি, একটা ব্যাপার। এন্ড দেয়ার শি স্ট্যান্ডস, এই যে দাঁড়িয়ে আছে, তাই তো, এই যে সেই ছবিটা। ফ্রা প্যান্ডলফ ব্যস্ততম একটা দিনে এসেছিলেন, খুব বিজি ছিলেন, তাড়াতাড়ি করে এঁকে দিয়েছে, তাই এত সুন্দর করে এঁকেছে। উইল ইট প্লিজ ইউ সিট এন্ড লুক অ্যাট হার, আপনারা একটু বসে তার দিকে দেখবেন না? আরে বসুন, আপনি বসুন, দেখুন, কোনো ভয় নেই, আমি আপনাকে গলা কাটবো না, বসুন, দেখুন, মন খুলে দেখুন, ছবি তো। আই সেইড, আমি বললাম, ফ্রা প্যান্ডলফ বাই ডিজাইন, এখানে বাই ডিজাইন মানে বাই উইল, অর্থাৎ ইচ্ছে করেই আমি ফ্রা প্যান্ডলফের কথা উল্লেখ করেছি। আই সেইড ফ্রা প্যান্ডলফ বাই ডিজাইন, অর্থাৎ আমি ফ্রা প্যান্ডলফের কথা ইচ্ছে করেই বলেছি। ফর নেভার রিড স্ট্রেঞ্জার্স লাইক ইউ, কারণ, ফর মানে কারণ, নেভার রিড স্ট্রেঞ্জার্স লাইক ইউ, আপনাদের মতন স্ট্রেঞ্জার্সরা মানে আগন্তুক, মানে অপরিচিত ব্যক্তিরা, মানে আপনাদের মতন মানুষেরা, ভিজিটার্সরা যারা দেখা করতে আসে আমার সঙ্গে, তারা কখনোই রিড মানে পড়তে পারবে না। এখানে রিড মানে তো পড়া, কিন্তু এখানে রিড মানে বুঝতে পারবে না। কি বুঝতে পারবে না? দ্যাট পিকচার্ড কাউন্টিনেন্স, এই কাউন্টিনেন্স মানে, লেখো কাউন্টিনেন্সের তলায় দাগ দিয়ে লেখো অ্যাপিয়ারেন্স বা চেহারা। এই ছবিতে যে চিত্রটা ফুটে উঠেছে, এটা তোমাদের মতন সাধারণ মানুষের বোঝার ক্ষমতা নেই। বুঝতে পেরেছো? তিনি কিন্তু একাধারে অপমান করলেন, তো মানে জোর করেই বোঝাবে যে ছবিটা সুন্দর হয়েছে। তোমরা হয়তো বুঝবে না এই ছবিটার মাহাত্ম্য কি, আমি জানি, কারণ আই হ্যাভ আ টেস্ট অফ গ্রেট আর্ট। আমার গ্রেট আর্টের একটা, আমি তো রাজা, আমি বুঝি, তোমরা হয়তো নাও বা বুঝতে পারো। আর ওরা কি বলবে? না না বুঝিনি, ওরা বলবে হ্যাঁ, হয়তো বললো যে একমাত্র ছাগলই আছে যে আমার মায়ের রান্নাকে খারাপ বলবে, এই তোদের ভাল লেগেছে? হ্যাঁ, সে কি বলবে আমি নিজে ছাগল? ঠিক সেই রকমই দ্য ডেপথ অ্যান্ড প্যাশন অফ ইটস আর্নেস্ট গ্লেন্স, আর্নেস্ট মানে কি? আন্তরিক, গ্লেন্স মানে চাহনি। তোমার ওই চোখে জাদু আছে কি ও বধূ, বলছি দেখো তার চোখে যে গভীর, যে প্যাশনেট, যে আন্তরিক চাহনি রয়েছে, সেটা সবাই বুঝতে পারে না। আমার স্ত্রী, আমি জানতাম আমার স্ত্রীর চোখে কি জাদু ছিল। দেখো দেখো, চলে দেখো, ক্লিয়ার? এতটুকু, কোথাও অসুবিধা নেই। আচ্ছা, বাট টু মাই সেলফ দে টার্নড, ভালো করে বুঝবে, এই ছবিটা যখন আঁকা হয়েছিল, ছবিটা যিনি এঁকেছেন তিনিও ছবিটিকে ভালো করে দেখেননি। সেই ছবিটার উপর একটা পর্দা দেওয়া ছিল। আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক,
ঠিক আছে, লাগবে না, আমি পুরোটাই দেখি। আচ্ছা মা, একটা জিনিস বলি তোমাদেরকে, আমার অনলাইন ক্লাসেস করে অ্যাপ্রক্সিমেটলি হয়তো 2000 স্টুডেন্ট হতে পারে, আমি নিজেও জানি না, কারণ আমি এই বিষয়টা আমি হিসাব রাখি না, আমার টিম মানে আমার ভাইরা রাখে। কিন্তু আমি অনলাইন ক্লাসের ভিডিওসে দেখি 6000 ভিউজ, তার মানে ওরা ওগুলো কোথাও না কোথাও শেয়ার করে দিচ্ছে। কালকে 2-3টেকে ধরেছি এবং ওদের এগেনস্টে আমি কেস ফাইল করেছি কনজিউমার ফোরামে। আমি করতে চাইনি, এটা তো এক প্রকার অন্যায়। আর যাদের কাছে শেয়ার করে তারা জীবনেও পড়বে না, বস এটা কোনো সিনেমা নয়, তাই না? এটা তো পড়াশোনার জন্য অত সোজা। তাও দেখো লোকজন আমাদের ভিডিও পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠছে, কি করব, এটাও একটা প্রাপ্তি বলা চলে। তাই মন দিয়ে পড়ি। তাহলে যখন ছবিটা আঁকা হয়েছে তুই নিজেও দেখিনি, একটা পর্দা দিয়ে ঢেকে রেখেছিল। বলছে বাট টু মাই সেলফ দে টার্ন, তারা ছবিটা এঁকে আমার দিকেই কিন্তু ফিরেছিল, যে আপনি দেখুন বাবা, আমি দেখবো না। সিন্স নান পুট বাই দ্য কার্টন আই হ্যাভ ড্রন ফর ইউ, যেহেতু কেউই এই পর্দাটি সরানোর ক্ষমতা কারণেই আমি আপনার জন্য আজকে পর্দাটা সরালাম। ইউ আর লাকি ওয়ান, ভাগ্যবান। and seemed as they would ask me, আর তাদের মনে হচ্ছিল, সিম মানে মনে হওয়া, তাদের দেখে মনে হচ্ছিল তারা যেন জিজ্ঞাসা করবে আমায়, they would ask me, মানে প্রশ্নটা চোখে মুখে আর কি, if they durst, এই durst একটা ল্যাটিন আর্কেইক ওয়ার্ড, কি তোমরা আগের সেমে পড়েছো ল্যাটিন আর্কেইক ওয়ার্ড সম্পর্কে, দি দাও এগুলো। এই ডাস্ট এটা কিন্তু ডেয়ার আছে না, ডেয়ার, হাউ ডেয়ার ইউ, এই ডেয়ারের ল্যাটিন শব্দ। জানলে এগুলো জিজ্ঞাসা করবে বন্ধু বান্ধবীকে, ভালো রাখবে, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞাসা করবে। তাহলে এই ডাস্ট একটা ল্যাটিন আর্কেইক ওয়ার্ড, মানে যদি তাদের সাহস হয় জিজ্ঞাসা করবার, তবে তারা জিজ্ঞাসা করতো হাউ সাচ আ গ্লেন্স কেম দেয়ার। আরে মশাই, মানে রাজাকে প্রশ্ন করা যদি সাহস হয় লোকদের যারা দেখতে আসতো, আপনি এত সুন্দর বউ কি করে পটালেন, বা এত সুন্দর ছবি কি করে আঁকলেন, এরকম প্রশ্ন জিজ্ঞাসা করতো। কিভাবে, হাউ পটিং ইউ স্যার, ইট ওয়াজ নট হার হাজবেন্ডস, ও সো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন অ্যান্ড আস্ক দাস। সুতরাং মহাশয়, আপনি প্রথম না যিনি আমার দিকে এরকম প্রশ্ন চিহ্ন নিয়ে তাকিয়ে আছেন ড্যাব ড্যাব করে। মানে ওই লোক দেখে, যেই দেখে তার মনেই একটা প্রশ্ন, ইরাম রাজা তার এরকম সুন্দর বউ কেনতে। ওকে স্যার, ইট ওয়াজ নট হার হাজবেন্ড প্রেজেন্স। এইবার দেখো, সবাই যেহেতু এই প্রশ্নটা করে, এইবার তিনি আস্তে আস্তে কবিতার ভেতরে ঢুকছেন। কেন তিনি তার স্ত্রীকে মারবেন, দেখো বলছে স্যার, ইট ওয়াজ নট হার হাজবেন্ডস প্রেজেন্স অনলি, মহাশয় কেবল তার স্বামীর উপস্থিতি নয়, কল্ড দ্য স্পট অফ জয় ইনটু দ্য ডাচেস চিক। দেখো, কল্ড দ্য স্পট অফ জয়, স্পট অফ জয়, মেয়েরা হাসলে মেয়েদের গালে একটা টোল পড়ে, তাই না? তো দ্যাটস কল্ড স্পট অফ জয়। বলছে শুধুমাত্র তার স্বামীকে দেখেই তার মুখে এত হাসির যে একটা চিহ্ন বা স্পট, তার স্বামীকে দেখে শুধু নয়, ভুল করছো। পারহ্যাপস ফ্রা প্যান্ডলস চান্স টু সে, চান্স টু সে মানে কি, সম্ভবত পারহ্যাপস ফ্রা প্যান্ডলস তিনি কোন প্রকারে সুযোগ নিয়ে বলে ফেলেছিল। কি বলে ফেলেছিল, মানে তিনি দেখেছে রাজা নেই এদিকে, বলেই ফেলি। তিনি রানীকে ইমপ্রেস করার চেষ্টা করেছে। কিভাবে, কি বলে দেখো, বলেছেন হার ম্যান্টেল ল্যাপস, এই ম্যান্টেল ল্যাপস মানে গায়ের চাদর। আচ্ছা, মেয়েরা শাড়ি পরলে শাড়ির আঁচলটা কিভাবে দেয় উপর থেকে, তা বলছে তার ম্যান্টেল ল্যাপস ওভার মাই লেডিজ রিস্ট টু মাচ। তিনি বলেছেন, হয়তো ওই যে যিনি ছবিটা আঁকছিলেন তিনিই বলেছেন যে রানী, আপনার যে গায়ের বা যে শাড়ির আঁচলটা একটু কাঁধ থেকে নিচে নেমে গেছে। তা মেয়েদের শাড়ির আঁচল যদি কাঁধ থেকে নেমে যায় নিচে, তাহলে মেয়েদেরকে একটু বোল্ড দেখতে লাগে, একটু বেশি সুন্দরী লাগে, একটু বেশি ওপেন লাগে, বোল্ড লাগে।
তাই একটু চান্স নিচ্ছে, আপনার শরীরের আঁচলটা না সরে গেছে। আর রানী এটাতে তাই, ও মা, রানী হেসেছে, বা নাও হাসতে পারে, এটা রাজা মনে করছে, সন্দেহ। অ্যান্ড পেইন্ট মাস্ট নেভার হোপ। পেইন্ট মানে কি, এখানে পেইন্টার, হয়তো যিনি চিত্রশিল্পী তখন তিনি কখনো আশা করেননি, নেভার হোপ টু রিপ্রোডিউস দ্যাট দ্য ফেইন্ট হাফ ফ্লাশ দ্যাট ডাইজ অ্যালং হার থ্রোট। ভালো করে বুঝবে, যিনি পেইন্টার তিনি আশা করেননি, কি আশা করেননি? টু রিপ্রোডিউস। রিপ্রোডিউস মানে কি, আবার ফুটিয়ে তুলবেন। কি ফুটিয়ে তুলবেন? দ্য ফেইন্ট মানে মৃদু, হাফ ফ্লাশ অর্ধ হাসি, হাফ ফ্লাশ মানে কি অর্ধ, ঠিক আছে, দ্যাট ডাইজ অ্যালং আর থ্রোট। রানীকে তো হাসতে দেওয়া হতো না, হয়তো হাসতে মন চাইছে, হা 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 করে না আছে, হাসতো তো অর্ধ হাসি, যেটা তার গলায় মারা যেত, মানে এই অবধি এসে ভয়ে, সেটা সেই রকম ছবি তো আঁকা যাবে না, কারণ পেইন্টার যখন আঁকবেন তখন হাসি মুখ আঁকবেন। যখন সবার ছবি তোলা হয় কি বলা হয়? একটু হাসো, একটু হাসো। ওই লোক মরা বাড়িতে গিয়েও বলে দাদু একটু হাসো, দাদু হাসতে পারবে না বলেই তো চলে গেছে। এবার দেখো, সাচ স্টাফ, আবার রাজা নিজেই বলছে এই ধরনের কাজগুলো, স্টাফ মানে কর্মকাণ্ড, ওয়াজ কার্টেসি। কার্টেসি মানে কি? নেহাতি একটা ভদ্রতা, সৌজন্যতা। কার্টেসি মানে কি? সৌজন্যতা। আমার স্ত্রী কাউকে দেখে হাসতো, কাউকে ভালো, কারোর সাথে ভালো করে কথা বলতো, এটা সৌজন্যতা মাত্র, নিজেই বলছে। সি থট, ও তিনি মনে করতেন, মানে আমার স্ত্রী মনে করতেন এগুলো সৌজন্যতা, আমি মনে করতাম এগুলো শয়তানি। অ্যান্ড কজ এনাফ ফর কলিং আপ দ্যাট স্পট অফ জয়। আর ওই কারণগুলোই যথেষ্ট ছিল যে অন্য পুরুষ তাকে প্রশংসা করছে, অন্য পুরুষ তাকে হাসাচ্ছে, ওইগুলো যথেষ্ট ছিল তার মুখে হাসি ফোটানোর জন্য। আমার জন্য হাসতো না, দিয়েছি। she liked, oh she had a heart, কি বলবো, she had a heart, আমার স্ত্রীর মনটা না, how shall I say, আমি কি করে বলি বলুন তো নিজের স্ত্রীর কথা আপনাদের সামনে? আমার মন বিশাল বড়। to soon made glad, খুব তাড়াতাড়ি আমার বউ না পটে যেত, যে কেউ পটিয়ে ফেলতে পারত। টু ইজিলি ইমপ্রেসড, খুব তাড়াতাড়ি মুগ্ধ হয়ে যেত, যে কোনো কেউ যদি এটা শাহরুখ খান ট্যা করে আসতো, ব্যাস আমার স্ত্রী, ও বাবা তোমার নাম কি? she liked whatever she looked on, যা দেখতো তাই ভালো লাগতো তার, বলেন দেখি। and her looks went everywhere, আর আমার স্ত্রীর চোখ সব দিকে যাবে। দিয়েছি চোখ বন্ধ করে। স্যার ইট ওয়াজ অল ওয়ান, মহাশয় তার কাছে সব সমান, আমার স্ত্রীর কাছে সবাই সমান, সে মুচি, ম্যাথর, ইভেন রাজা, সব সমান। ভাবো, আমার স্ত্রীর কাছে প্যার কিয়া তো ডর না কিয়া। মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, আমার প্রিয় উপহার একটা আমি আমার স্ত্রীকে দিয়েছিলাম। এখানে ফেভার মানে পেন্ডেন্ট, হার। ফেভার মানে কি বললাম বন্ধু? পেন্ডেন্ট, PENDANT। আমি যে হারটা দিয়েছিলাম, যে হারটা আমার স্ত্রীর বুকে ঝুলছে, দ্য ড্রপিং অফ দ্য ডেলাইট ইন দ্য ওয়েস্ট, সে হারটা তার কাছে যেমন সুন্দর, একই রকম ভাবে সুন্দর কি, দ্য ড্রপিং অফ দ্য ডেলাইট, দিনের আলোর বা অস্তগামী সূর্যের যে আভা, ড্রপিং অফ দ্য ডেলাইট মানে অস্তগামী সূর্যের যে আভা পশ্চিম আকাশে, কোথায়? ইন দ্য ওয়েস্ট। মানে রাজার কাছে তো ম্যাটেরিয়াল বিউটিটা বেশি গুরুত্বপূর্ণ, তার কাছে প্রাকৃতিক সুন্দরতার কোনো গুরুত্ব নেই, কিন্তু আমার স্ত্রীর কাছে সব সমান। এই হারটা যা মূল্যবান, আর অস্তগামী সূর্য আভাটা যেরকম লাল টুকটুকে সোনালী আভা হয় অনেক সময়, সেটা যেমন সুন্দর, হারটাও একই সুন্দর। তা কি মেনে নেওয়ার মতন? আমি কষ্ট করে তোমায় উপহার দিয়েছি, তুমি বলছো এটা ওটা দুটোই সমান, দিয়েছি। দ্য বাউ অফ দ্য চেরিজ, এই বাউ অফ দ্য চেরি মানে কি? চেরি ফলের ডাল। সাম অফিসিয়াস ফুল, অফিসিয়াস মানে দেখো এখানে অফিসিয়াস কথার অর্থ
তার বাড়িতে নিযুক্ত চাকর বাকরদেরকে বলা হচ্ছে। তারা তো আলটিমেট বোকা, যারা রানীকে ইমপ্রেস করার চেষ্টা করে সব সময়। রানী তো দেখতে সুন্দর, তারা মা আপনার জন্য না চেরি ফল নিয়ে এসেছি। এটাও তিনি খুব সাদরে গ্রহণ করতেন। অ্যাকচুয়ালি তিনি কোনো যে তুমি চাকর, তুমি বাড়ির কর্মচারী, কোনো কিছু ভেদাভেদ করতেন না। এটা কি তার কাছে অপরাধ ছিল? না। উসকে দিল মে খোট থা। ওই রাজারই সমস্যা, সাইকোলজিক্যাল পেশেন্ট। তাই জন্য সমস্ত কিছুতে স্ত্রীর সন্দেহ করতেন। তাই ওই বাড়ির যারা চাকররা আছে তারা বোকার মতন চেষ্টা করতো কি, চেরি ফলের ডাল নিয়ে আসতো ভেঙে, দেখো ব্রোক ইন দা অর্চার্ড ফর হার, কোনো ফলের বাগান থেকে ভেঙে তার জন্য দিত। আর মা খুশি হতো, ধন্যবাদ, ভালো, হাসতেও তো দেবে না, ধন্যবাদ ধন্যবাদ, ভালো আছো। দ্য হোয়াইট মিউল, হোয়াইট মিউল মানে সাদা খচ্চর। খচ্চর মানে কি, ঘোড়ার থেকেও একটু কম, মানে নিচু মানের। শি রোড উইথ রাউন্ড দ্য টেরেস, তিনি যে খচ্চরে করে ওই বারান্দা বরাবর চলাফেরা করতেন, all and each would draw from her alike the approving speech, সবাই এবং প্রত্যেকে, all and each, সবাই এবং প্রত্যেকে, would draw from her, পেত তার কাছ থেকে, alike সমান, the approving speech, প্রশংসা। approving speech মানে কি, প্রশংসা। সবাই তার কাছে, খচ্চর যা প্রশংসা পায় আমিও তাই প্রশংসা পাই। আমি কি খচ্চর? এই দিছি or blush at least, আর সবাইকে দেখে একই রকম ব্লাশ করতো, চোখ মুখ রাঙা হতো, ইমপ্রেস। খচ্চরকে দেখেও, আমাকে দেখেও, চাকরদের দেখেও দিয়েছে, দেখতে কেমন লাগে। she thanked men, সে পুরুষদেরকে ধন্যবাদ জানাতো, ভালো কথা, গুড, ভালো, আমার স্ত্রী পুরুষদেরকে ধন্যবাদ জানাতো, ভালো। বাট থ্যাঙ্কড সামহাউ, কিভাবে? এইভাবে ধন্যবাদ জানায়, ও থ্যাংক ইউ, এইভাবে। আই নো নট হাউ, যদিও আমি জানি না কিভাবে ধন্যবাদ জানায়। এখানে তার অ্যারোগেন্ট কতটা তা প্রমাণ পাবে, কারণ তিনি কাউকে কখনো ধন্যবাদ জানায়নি, তার মধ্যে কার্টিসি নেই। তাই বলছে আমি জানি না কি করে ধন্যবাদ জানাতে হয়, আমি যদি কেউ কিছু দিত আমি ধন্যবাদ জানাতামই না। বলো, as if she ranked, এখানে র্যাঙ্ক মানে সমান করা, যেন তিনি সমান করতেন মাই গিফট অফ 900 years old নেম, মানে আমি আমার উপহার, যেটা কত বছর পুরনো, 900 বছর পুরনো উপহার। আসলে রাজারা কিন্তু পুস্তানি উপহারকে বেশি গুরুত্ব দিত, মানে রাজার মা তাকে যেটা দিয়েছে সেইটা তার বউকে দিত। দেখুন 900 বছর আমার ঠাকুমা 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 এটা দিয়েছিল, এইটাকে যা গুরুত্ব দিত উইথ এনিবডিজ গিফট, যে কোনো কেউ তাকে গিফট দিলে সমান করতো। মা আমার ঠাকুমা 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 মরে গিয়ে তোমায় দিয়ে গেছে, আর তুমি যে একটা এসে ফুল দিল, ও থ্যাংক ইউ, সেম হাসি, সেম ব্লাশিং। তাই হয় নাকি? বলছে হু উড, এবার এখানে দেখো রাজা কতটা অহংকারী, বলছে হু উড স্টুপ টু ব্লেম দিস শর্ট অফ ট্রিফলিং, ট্রিফলিং মানে তুচ্ছ জিনিস। বলছে এই হু উড স্টুপ, কেই বা নিচু হবে, স্টুপ মানে ঝুঁকবে, কেই বা নিচু হবে, কেই বা ঝুঁকবে, এই ছোটখাটো জিনিস নিয়ে কে বচসা করবে, ওর সঙ্গে কে তর্ক করবে, আমার তো সময় নেই। তাই পুরো ফুল স্টপ মেরে দিয়েছি। ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ, যে সামনের ব্যক্তি তাকে বলছে, দেখুন আপনার কাছে কথা বলার স্কিল আছে, ধরন আছে, ধরুন আপনার কাছে, এটাও একটা কন্ডিশনাল সেন্টেন্স, ধরুন আপনি ভালো কথা বলতে পারেন, দেখো ব্র্যাকেটে লেখা হুইচ আই হ্যাভ নট, যা আমার কথা বলার ধরন নেই, আমি খুব রেকলেস কথা বলি। টু মেক ইউর উইল, টু মেক ইউর উইল, যদি আপনি ইচ্ছে করেন, কোয়াইট ক্লিয়ার, স্পষ্ট করবেন, টু সাচ অ্যান ওয়ান, এই সন্দেহগুলোকে একসাথে, অ্যান্ড সে, এবং বলবেন, জাস্ট দিস অর দ্যাট ইন ইউর ডিসগাস্ট মি, হয়তো মানে ধরুন আপনি ভালো কথা বলতে পারেন, আপনি রানীকে বোঝাতে গেলেন, আমি তো বোঝানোর সময় নেই, আপনি বোঝাতে গেলেন, দেখ এটা, দিস, ওটা, দ্যাট,
দেখ এটা ওটা করিস না, এটা রাজার অপছন্দ, ডিসগাস্ট মি। ধরো আপনি বোঝাতে গেলেন, হয় না যে পাড়ার কেউ বোঝালো, বা ছেলের জায়গায় ছেলের বন্ধুরা বোঝালো, বান্ধবীরা তোকে বোঝালো, দেখ বান্ধবী রতন কিন্তু খারাপ না, তুমি তখন বুঝলে ও তাই, এরকম ব্যাপার। এন্ড হিয়ার ইউ মিস, এবং এখানে তুমি বললে যে মহাশয়া বা এন্ড দে আর এক্সিড দ্য মার্ক, যে তুমি কোনো একটা অতিরঞ্জিত করেছো। এক্সিড মানে কি? পার করা, তুমি কোনো কিছু অতিরঞ্জিত করেছো। এন্ড ইফ শি লেট হারসেলফ বি লুজেন্ড, আর যদি সে আপনার কথা মেনে নেয়, লুজেন্ড মানে মেনে নেওয়া, নর প্লেনলি সেট হার উইটস, একদম কোনো যুক্তি তর্ক আপনার সামনে না দেখায়, টু ইয়ার্স ফরসুদ মানে সত্যি, অ্যান্ড মেড এক্সকিউজ, কোনো অজুহাত না দেখায়, ভালো করে বুঝবে। ধরুন আপনি বোঝাতে গেলেন, আপনার কথার উপরে সে কথা বললো না, কোনো যুক্তি তর্ক খাড়া করলো না, আপনারটা বুঝে নিল, কিন্তু আমি যখন বোঝাতে গেছি তখন আমার সঙ্গে তর্ক করেছে, তাহলে এটা আমার অপমান নয়? আমি যখন বোঝাতে গেছি আমার স্ত্রীকে, দেখো শোনা এটা করতে নেই, কেন করতে নেই, কেন করলো, যখন অন্য পরপুরুষ বোঝাতে গেল তখন তার কথা বুঝলো, কেন এটা অপমান নয়? দেখো ইভেন দেন উড বি সাম স্টুপিং, তবুও সেখানে কিন্তু কিছু ঝুঁকে বা অপমানের জায়গা থাকে, থাকে না? আমার কথা আমার বউ শোনে না, পরপুরুষের কথা বা অন্য মহিলার কথা যদিও শোনে, তবুও তো আমার অপমান। And I chose never to stoop, আর আমি সিদ্ধান্ত নিয়েছি मैं झुकेगा नहीं, पुष्पा हूं, আমি ঝুঁকবো না, আমি পুষ্পা, ঝুঁকেগা নেই, নাও ঝুঁকিয়ে দিয়েছি। ও স্যার শি স্মাইল, মহাশয় আমার বউ হাসতো, হাসতো না তা নয়, হাসি খুশি আমার বউ, অল টাইম অটো হাসতো, নো ডাউট, নিঃসন্দেহে দেখুন আমার বউ হাসতো। whenever এই পাস্টার, যখন আমি তার কাছে যেতাম তখনই একটা বড় হাসি মুখে আসতো, ও তুমি এসছো, আসো। বাট হু পাস্ট উইদাউট মাচ দ্য সেম স্মাইল, তার পাশ দিয়ে যে যেত সাত দিকে তাকিয়ে হাসতো, তাহলে আমার আর তার মধ্যে পার্থক্য কি রইল? ব্যাস, হ্যাঁ, দিস গ্রিউ এর এইরকম ব্যবহার বেড়েই চলছিল, বেড়েই চলছিল। ভাবা যায়, আই গেভ কমান্ড, তাই আমি আদেশ দিয়েছি। দেন অল স্মাইল স্টাফ টুগেদার, সব হাসি একসঙ্গে বন্ধ করে দিয়েছি। দেয়ার শি স্ট্যান্ড অ্যাজ ইফ দাঁড়িয়ে আছে, দেখো জ্যান্ত, কালকেই মারলাম আর কি। কাদের বলছে, কাকে বলছে? যে এসছে কাউন্টের মেয়েকে বিয়ে দেবার প্রস্তাব নিয়ে, তাকেই বলছে আমার বউ পরপুরুষের প্রশংসা মানে আকুলুকুল করতো, দিয়েছি, কারণ मैं तो झुकेगा नहीं। ওকে, উইল প্লিজ ইউ রাইজ, আপনি উঠবেন না, উঠুন এবার, উঠুন, সময় হয়ে গেছে, উঠুন, চলুন যাই। উই উইল মিট দ্য কোম্পানি বিলো, নিচে আরো অনেক লোকজন আছে, তাদের সঙ্গে দেখা করব আমরা। দেন চলুন তাহলে, আই রিপিট, আমি আবারও বলছি, দ্য কাউন্ট ইয়োর মাস্টার্স নন মিউনিফিসেন্স, এই মিউনিফিসেন্স কথার অর্থ উদারতা, জেনারসিটি। বলছে দেখুন আমি আবারও বলছি, কিন্তু আপনার যে মালিক, যে জমিদার, তিনি কিন্তু অত্যন্ত উদার, এখানেও তেল মারছে, অত্যন্ত উদার। ইজ অ্যাম্পল ওয়ারেন্ট, অ্যাম্পল মানে যথেষ্ট, ওয়ারেন্ট মানে এখানে বিশ্বাসী, আমি যথেষ্ট বিশ্বাসী, দ্যাট নো জাস্ট প্রিটেন্স অফ মাইন ফর ডাউরি উড বি ডিসঅ্যালাউড, মানে আমি যেই পরিমাণে ডাউরি চেয়েছি, পণ চেয়েছি, তিনি এতটাই উদার, তিনি কিন্তু আমার চাওয়া পণ কখনো ডিসঅ্যালাউ করবে না, অর্থাৎ প্রত্যাখ্যান করবে না। মানে আমি যা চেয়েছি আমার শ্বশুর আমাকে তাই দেবে, ক্যা শ্বশুর হ্যায়। কিন্তু হ্যাঁ, দো হি ইজ আ ফেয়ার ডটার, যদিও দেখো জিনিসের থেকেও তার সুন্দরী মেয়ে, কমলা সুন্দরী সেলফ, তার এক মেয়েটাই, অ্যাজ আই অ্যাভোড, অ্যাভোড মানে ডিক্লেয়ার্ড, আমি শুরুতেই ঘোষণা করেছি, ডিক্লেয়ার্ড অ্যাট আ স্টার্টিং, আমি শুরুতেই বলেছি তার সুন্দরী মেয়েটাই ইজ মাই অবজেক্ট, এই জায়গায় খেয়াল করবে, ইজ মাই অবজেক্ট বলেছে, ইজ মাই লাভ বলেনি। আমার একমাত্রই পাওয়ার মতো জিনিস তার মেয়েটাই, তার মেয়েকে আমি চাই, এখন আমার বউ নেই। স্যার নোটিস বলছে মহাশয়, ওকে নে উই উইল গু হয়ে গেছে,
নে উই উইল গো টুগেদার ডাউন। স্যার চলো নিচে যাই দুজনে একসঙ্গে। গিয়ে কি করি, এবার তারা যখন সিঁড়ি দিয়ে নিচে নামছে, রাজাদের বাড়িতে যা যা থাকে সেগুলোতে তো দেখানোর ব্যাপার থাকে, আমার কাছে কি কি আছে দেখাচ্ছে। নোটিস নেপচুন, এ দেখুন নেপচুনের ছবিটা দেখুন বা নেপচুনের মূর্তিটা দেখুন। দো টেমিং আ সি হর্স, কেমন দেখতে লাগছে? টেমিং মানে পোষ মানানো। কাকে পোষ মানাচ্ছে? একটা সামুদ্রিক ঘোড়াকে। আমরা অনেকের বাড়িতে ছবি দেখব, সমুদ্র থেকে বেশ কিছু ঘোড়া উঠে আসছে, সাদা ঘোড়া। নেপচুন একটা একটা মূর্তি, যে মূর্তিটা কেমন মনে হচ্ছে যেন কোনো সামুদ্রিক ঘোড়াকে পোষ মানাচ্ছে। ভালো করে বুঝবে, এটা তার একটা অহংকারের ছবি। থট আ রেয়ারিটি, একটা বিরল ছবি, বুঝলেন দাদা? রেয়ারিটি মানে কি? বিরল। হুইচ ক্লজ, ক্লজ তৈরি করেছিল এখানে, যেটা ক্লজ মানে যেটা ক্লজ একটা ব্যক্তির নাম তৈরি করেছিল। ক্লজের বাড়ি কোথায়? অফ ইন্সব্রুক। ক্লজের বাড়ি কোথায়? ইন্সব্রুক। ইন্সব্রুকের ক্লজ এটা তৈরি করেছিল। কাস্ট মানে তৈরি করা, ইন ব্রোঞ্জ ফর মি, ব্রোঞ্জ দিয়ে ইন্সব্রুকের ক্লজ আমার জন্য এটা তৈরি করেছিল। বাস, যেতে যেতেও রাজা তার কাছে কি আছে সেটা প্রমাণ দিলেন আর বললেন, আমার কাছে এই জিনিসগুলোর যার মধ্যে প্রাণ নেই তার যা গুরুত্ব, আমার কাছে একটা মেয়ে অর্থাৎ আমার স্ত্রীর তার সমান গুরুত্ব। এই বস্তুটা যেমন আমার কথার উপরে কথা বলে না, আমি প্রশংসা করলেও শোনে, আমি কথা বললেও শোনে, আমি ভালো বললেও ভালোটা নেয়, আমি খারাপ বললেও খারাপটা নেয়, তেমনি আমার স্ত্রীও আমার হাতের কাঠের পুতুল হয়ে থাকবে। বর্তমানে তাই হয়, বাবা মা সন্তানদেরকে চাকরি দেখে বিয়ে দেয়, কিন্তু মানুষটা কেমন সেটা দেখে না, তাই না? এই মানুষ কেমন, রাজা তো তৎকালীন সময় যেমন শিক্ষিত, তেমনি সম্ভ্রান্ত, তেমনি উচ্চ ঘরের মানুষ, তবুও তার মানসিকতা নিম্নবৃত্তীয়, তাই নয় কি? তাই তিনি শেষ ছবিটা দিয়ে এটাই বোঝাতে চেয়েছেন, এ টেমিং দ্য হর্স মানে কি? আমি ঘোড়াকে পোষ মানাচ্ছে, তাহলে আমি স্ত্রীদেরকে পোষ মানাবো, লাইক আ ডগ, লাইক আ হর্স। বুঝতে পেরেছো? তা আমার কাছে যে বিয়ে করবে আমাকে, সে আমার পোষা হয়ে থাকবে, আমার প্রিয় হতে পারবে না। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? কবিতাটি ভালো লেগেছে? ক্লিয়ার হলো? চলো আজকে কবিতাটা এখানেই। কেমন লাগলো জানিও। খুব ভালো করে পড়াশুনো করো, তোমাদের রেজাল্ট ভালো করার দায়িত্ব আমার। এই দেখো, এটার বাংলা মানে তোমরা পেয়ে যাবে, আমি পিডিএফটা দিয়ে দেবো। তবু আমি যেহেতু একটু ভুল আছে এইখানে, মানে এখানে এই একটা দুবার আছে, এই একটা কথাটা দুবার আছে। তারপরে দেখো, কারণ আমি জানি, হ্যাঁ, তার আন্তরিক চাউনিতে কি গভীরতা, কিন্তু তারা ছবিটির দিকে নয়, আমার দিকেই ছবিটি দিয়ে তাকিয়ে রইতেন। এই পর্দাটি সরানোর দুঃসাহস কারো নেই, এটা কারো নেই, এরকম হবে, কারো নেই। বুঝতে পেরেছো? যা আমি আপনাদের জন্য সরালাম, এটা কারো নেই। এটা মনে হচ্ছিল তারা সাহস করে আমায় জিজ্ঞাসা করবে কিভাবে এত সুন্দর চাউনিটা তৈরি। তাই আপনি প্রথম নয় যিনি আমায় প্রশ্ন করছে মহাশয়। এটা শুধু তার স্বামীর উপস্থিতিতে তার চোখে মুখে এই আনন্দটা। সম্ভবত ফ্রা প্যাডলভ শাউট করে বলেছিলেন তার গায়ের চাদরটি হাতের উপর একটু বেশি ঝুলে পড়েছে, অথবা ছবিতে তার মৃদু বা ম্লান হাসির ছটা ফুটিয়ে তোলা সম্ভব নয়। এরকম ব্যবহার তার সৌজন্যতা মাত্র, এটাই যথেষ্ট কারণ ছিল তার খুশি থাকার। তার হৃদয়, আমি কিভাবে বলি, খুব তাড়াতাড়ি গলে যায়, খুব সহজে তিনি মুগ্ধ হতেন, তিনি যা দেখতেন সবই তার ভালো লাগতো, তার চোখ সব দিকেই যেত। ওকে, তার কাছে সব সমান ছিল, যেমন আমার দেওয়া সেই সোনার হারটি ও পশ্চিম দিগন্তে অস্তগামী সূর্যের আভাটুকু। তাকে মুগ্ধ করতে বোকারা ফলের বাগান থেকে চুরি করে ডাল ভেঙে আনতো। যে সাদা খচ্চরে করে তিনি বাড়ির বারান্দা দিয়ে ঘুরতেন, সব তার কাছে সমান। এই কেরে, আয় খোকা, কোথায় গেল? হ্যাঁ, ঘুরতেন, সব তাকে সমান মনে হতো, সবাই তার কাছে একই রকম ব্যবহার পেত এবং মিষ্টি চাহনিও পেত। বাবা, তিনি পুরুষদের ধন্যবাদ জানাতেন, ভালো কথা, কিন্তু এইভাবে ধন্যবাদ জানাতে হয়? আমি জানি না কিভাবে জানাতে হয়। তিনি আমার 900 বছরের ঐতিহ্যবাহী উপহারকে সমান করতেন যে কোনো মানুষের উপহারের সাথে। এই ছোটখাটো ব্যাপার নিয়ে
কে দোষারোপ করতে বসে থাকবে? আপনি ধরুন ভালো বলতে পারেন, আমি পারি না, আর আপনি ইচ্ছে করলেন যে তাকে বোঝাবেন এটা তোমার, ওটা তোমার ঠিক হয়নি, রাজার খারাপ লেগেছে, তুমি এইটা ভুল করেছো, তুমি ওইটা মাত্রাতিরিক্ত করেছো, এই সব। এবং ধরুন যদি আপনার কথা শুনে নিজেকে শুধরে নেয় আর সহজে আপনার মুখে মুখে কথা বা অজুহাত না দেখায়, তবুও সেখানে আমার অপমান থেকে গেল না, ঝুঁকতে হলো আর কি। আমি কোনোভাবেই নিচু হতে পারবো না মহাশয়। নিঃসন্দেহে সে হাসতো, আয় খোকা, হ্যাঁ, আমি আমি তার কাছে যেতাম, আমায় দেখে সে হাসতো, কিন্তু এমনটা সে সবার সঙ্গেই করতো। দিন দিন এইরকম ব্যবহারের পরিমাণ বৃদ্ধি পাচ্ছিল, তাই আমি আদেশ করেছিলাম যে তার সমস্ত হাসি বন্ধ করে দেবার জন্য। তা আর এখন দেখো জ্যান্ত ছবির মতো দাঁড়িয়ে আছে। আচ্ছা, তাহলে এবার ওঠা যাক, নিচে বাকিদের সঙ্গে দেখা করি। আমি বারবার বলছি, আপনার রাজা দানশীল, তিনি আমার ন্যায্য পণের দাবি প্রত্যাখ্যান হতে দেবেন না। যদিও আমি প্রথমেই বলেছি যে তার মেয়েটি আমার প্রথম দাবি। চলুন মহাশয় একসঙ্গে নিচে যাই। দেখুন মহাশয়, সমুদ্রের ঘোড়াকে পোষ মানানোর মতো নেপচুনকে দেখো সুন্দর করে বাংলায় লিখে দিয়েছি, যেটা ইন্সব্রুক এর লস ব্রোঞ্জ দিয়ে আমার জন্য তৈরি করেছিলেন। এই তোমার এটা লস না, এটা ক্লজ হবে, হ্যাঁ, এটা লস নয়, ক্লজ। ঠিক আছে, কি কঠিন লাগলো? হ্যাঁ, বাংলাটা আরো ক্লিয়ার হলো। এবার যে কোনো মানে বইয়ের বাংলা বই তোমরা পড়ে দেখো। আচ্ছা, বোর্ডটা মোছো, 5টা কোশ্চেন লিখবে। ও শোনা লেখো, ও বাবা, হ্যাঁ ও করলে হবে না, মানে আমি কষ্ট করছি, এরা ফাঁকি দেওয়ার জন্য উঠে পড়ে গেছে। পুজো তো কালকে, লক্ষ্মী পুজো, উপোস, বাবা। আগামী দিন যারা যারা পড়তে আসবে না আগামী দিন থেকে, তাদের আসতে হবে না, প্রথম কথা। 2 নম্বর, আমি নাম ধরে ধরে ডাকবো, যাদের মাইনেপত্র বাকি আছে তাদেরকেও ইতি। এই মেলা ফ্যাস ফ্যাস করতে আর ভাল লাগে না, সত্যি সত্যি বিশাল কষ্ট করি। কালকে আমার খুব রাগ হয়েছিল, মানে ছেলে মেয়েগুলো এত শয়তানি করেছে, আমার সমস্ত ভিডিও টেলিগ্রামে হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘুরছে, জানি ওরা দেখবে না, ফাও, অত সোজা পড়াশোনা ভিডিও দেখবে, চালায় রেখে দেবে, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে, খালি শেয়ার করবে, এই বন্ধু পেয়েছি, বান্ধবীর কাছে একটুখানি ভালো হওয়া, বান্ধবী পেয়েছি, এই। তবুও একটা এফেক্ট পড়ে না। আরে শাহরুখ খানের সিনেমা, কোটি কোটি টাকা সিনেমায় তাই পাইরেসি হয়ে যায়, আর আমি তো হগালো, আমার তো পাইরেসি হবে। আচ্ছা দেখো, কি পুষ্পা পুষ্পা করছিস, দেখো সবাই মনে করে যে গল্পের প্রশ্ন উত্তর লেখা একটু সোজা, কবিতার প্রশ্ন উত্তর লেখা একটু কঠিন, কিন্তু হ্যাঁ সত্যি তাই। যদি কবিতা তুমি ভালো করে না বোঝো, যে আমরা মাই লাস্ট ডাচেস কবিতা খুব ভালো করে বুঝলাম, বোঝার পরেও তোমাদের কোথাও না কোথাও কিন্তু কবিতার প্রশ্ন উত্তর লেখা না শিখলে প্রবলেম হবে। মানে এসএ কিউ ভালো করে শিখলে তুমি তবেই কিন্তু বিটি কিউতে পারবে ভালো স্কোর করতে। দেখি না, আমরা আগে কথা না বাড়িয়ে একা একা লিখি। প্রথম প্রশ্ন কি আছে? দ্যাট ইজ মাই লাস্ট ডাচেস। এখানে হু ইজ দ্য স্পিকার, দেখো কিভাবে সাজিয়ে লিখবে। এখানে স্পিকারটাকে আমরা জানি ডিউক অফ ফেরারা, তার নাম আলফানজো, কিন্তু আমরা আলফানজোর কথা উল্লেখ করব না, ঠিক আছে? তাহলে আমরা এখানে হু এর জায়গায় লিখতে পারি, এখানে জাস্ট হু এর জায়গায় লিখবো দ্য ডিউক অফ FERRARA ফেরারা। এবার কি আছে? ইজ দ্য স্পিকার, এইটুকু আমরা লিখতে পারবো না, ইজ দ্য স্পিকার। এবার ইজ দ্য স্পিকার কিসের স্পিকার? অফ দি above quoted, বাবু লেখা শেখা মানে শিখিয়ে ছাড়বো। quoted line from কবিতার নাম বাই কবির নাম। পারবো না লিখতে? কবিতার নামে কিন্তু ইনভার্টেড কমা ডেফিনেটলি হবে। একা একা লেখো, সবটাই আমি লিখে দিলে তোমরা শিখলে কি। তাহলে কি বলেছি? দ্য ডিউক অফ ফেরারা
is the speaker of the above quoted line from My Last Duchess by Robert Browning. 2 নম্বর প্রশ্ন, who is spoken to? কাকে বলা হয়েছে একটু আগে আমরা বলেছি। তাহলে লিখতে হবে এখানে হু এর জায়গায় একই রকম হবে, এখানে হু এর জায়গায় উত্তর লিখতে হবে। হু এর জায়গায় আমরা লিখতে পারি এখানে যে দি এনভয় অফ account is spoken to. এ কত সোজা না? শেষ। তাহলে the envoy of account is spoken to মানে দূত। তারপরে বাইরে দেখা যাচ্ছে না কোনটা এই যে বলিস কি? হ্যাঁ দিয়ে বলে দেখা যাচ্ছে। কোনো সমস্যা নেই, পিছই দেবো, হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। 2 নম্বর কি বলেছে? আই কল দ্যাট পিস অফ ওয়ান্ডার। হোয়াট ইজ রেফার্ড টু অ্যাজ দ্যাট পিস? এখানে দ্যাট পিস বলতে কি বোঝানো হয়েছে? নেক পিস নয়, দ্যাট পিস। দ্যাট পিস কি বোঝানো হয়েছে? যে পোর্ট্রেটটা, আমরা লিখতে পারি দি পোর্ট্রেট। পোর্ট্রেট বানানটা লক্ষ্য করবে। The portrait are of the মৃত কে ডাচেস। কোথায়? যা আঁকা কোথায় আছে? পেইন্টেড অন দ্য ওয়াল। এবার এখানে is referred to as that piece, is referred to as কঠিন। 2 নম্বর, who created this? আমরা লিখতেই পারি এখানে ফ্রা প্যান্ডলফ created this। পরে লিখতে বলেছে how long did he take? সাবজেক্টটা কে বাবু? হি। টেকটা কি হবে? টু। only a day, তিনি কতদিন সময় নিয়েছিলেন? যদি মনে করো তুমি অনলি লিখবে না, শুধু আ ডে, হি টুক আ ডে। আরো স্টাইল করতে পারো, হি টুক আ ডে ফর দ্য পোর্ট্রেট। ঠিক আছে, দরকার নেই। 3 নম্বর, বাট টু মাইসেলফ দে টার্ন, হু আর রেফার্ড টু অ্যাজ দে। এখানে দে বলতে কে? তারা ফিরেছে। এখানে দে মানে কারা ফিরেছে? যারা আতিথিক, তাই না? তাহলে লিখতে পারি দ্য ভিজিটার্স। বা আমরা লিখতে পারি দ্য স্ট্রেঞ্জার্স। যাদেরকে হু ওয়্যার অ্যালাউড, তাদেরকে অ্যালাউ করা হয়েছিল টু উইটনেস, সাক্ষ্য করতে, দ্য পোর্ট্রেট। কার পোর্ট্রেট? of the late Duchess। এইবার আর referred to as they একবার থেকে লিখতে হবে। তাহলে দেখো হু মানে দ্য ভিজিটার্স অথবা স্ট্রেঞ্জার্স, যাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল উইটনেস করতে, তাদেরকে বলা হয়েছে। why did they turn to the speaker? তারা কেন স্পিকারের দিকে ফিরলো? কেন? কারণ একমাত্র রাজা ছাড়া কেউ এই পর্দা সরানোর অথরিটি নেই। তাহলে আমি লিখতে পারি তারা ঘুরেছিল, টার্ন, বিকজ এক্সেপ্ট মানে ছাড়া, দ্য ডিউক নো ওয়ান হ্যাড the authority to, no one had the authority to, কিসের জন্য? to বলো, to see the portrait of the late Duchess, the portrait of the late Duchess হয়ে গেল। and seemed as they would
as seemed as they would ask me who is referred to as me এখানে me বলতে কে বলো তো মিটা কে yes ডিউক তাহলে আমি এখানে who এর জায়গায় লিখতে পারি the duke of Ferrara আমরা আগে লিখেছি is referred to as me লিখতে পারি তাহলে একটা লিখতে পারলে অনেকগুলো হয়ে যায় what did they seem to ask তারা কি প্রশ্ন করবে দেখো they seem to ask তারা প্রশ্ন করবে কি প্রশ্ন করবে কি what brought such passionate look in the face by in the eye of the Duchess in the eyes of the Duchess এইটা তোদের প্রশ্ন লাস্ট প্রশ্ন if they durst who is the speaker এখানে স্পিকারটাকে একই রকমের উত্তর কে the duke of Ferrara is the speaker who are referred to as they এখানে they মানে কি এই একই উত্তর কোথায় গেল they মানে কে the visitors or the strangers they মানে কে the visitor and strangers লিখে দিলাম তাহলে একটা প্রশ্ন পারলে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু কোথাও বুঝতে অসুবিধে আবারও বলবো এটা বুঝতে পেরেছো এটা বাকি কি আছে চলো আজকে ক্লাসটা করতে